হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ একাডেমি। আজকে আমরা এই ভিডিও ক্লাসে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন ডিটেলসে আলোচনা করব। পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন পরীক্ষাকে টার্গেট করে আমাদের এই ভিডিও সিরিজটি শুরু করা হয়েছিল। তো আশা করি এই ভিডিও সিরিজ থেকে তোমরা উপকৃত হচ্ছ। এর আগে এই সিরিজের বেশ কিছু ভিডিও আপলোড হয়েছে, তোমরা দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা প্রশ্নই বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাসের প্রধান উপাদান কি? অপশান রয়েছে মিথেন, হাইড্রোজেন, অক্সিজেন, আর্গন। মিথেন, হাইড্রোজেন, অক্সিজেন, আর্গন। তো মনে রাখবে বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন। অপশান এ অ্যান্সার হবে মিথেন। প্রধান উপাদান মিথেন, কিন্তু এছাড়াও কার্বন ডাইঅক্সাইডও বায়োগ্যাসের মধ্যে থাকে। নেক্সট প্রশ্ন, অল ইন্ডিয়া রেডিওর পূর্ব নাম কি ছিল? অল ইন্ডিয়া রেডিওর পূর্ব নাম কি ছিল? যেটাকে আমরা এআইআর বলি। তো সেই এআইআর বা অল ইন্ডিয়া রেডিওর পূর্ব নাম কী ছিল? তোমরা রাখবে অল ইন্ডিয়া রেডিওর পূর্ব নাম ছিল হচ্ছে আকাশবাণী। আকাশবাণী হচ্ছে অল ইন্ডিয়া রেডিওর পূর্ব নাম। এই যে আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিও যাই বলি না কেন, এটা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেডিও নেটওয়ার্ক। আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিও হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেডিও নেটওয়ার্ক। এর সঙ্গে সঙ্গে রাখবে আমরা যেটাকে অল ইন্ডিয়া রেডিও বলছি, সেটা কিন্তু শুরুতে অল ইন্ডিয়া রেডিও নাম ছিল না। সেটার নাম ছিল হচ্ছে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস, যা শুরু হয়েছিল 1936 সালে। তারপরে নাম চেঞ্জ হয়েছে 1956 সালে। নেক্সট প্রশ্ন, কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলা হয়? কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলা হয়? অপশান রয়েছে আখ, ভুট্টা, গম, ধান। আখ, ভুট্টা, গম, ধান। তোমরা রাখবে তৃষ্ণার্ত ফসল বলা হয় হচ্ছে ধানকে। ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়। কারণ কি না, ধান চাষে অনেক বেশি জলের প্রয়োজন হয়। ধান চাষে যেহেতু অনেক বেশি জলের প্রয়োজন হয়, সেই কারণে ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়ে থাকে। এবং ধান একটি খারিফ শস্য, আশা করি তোমরা জানো। নেক্সট প্রশ্ন, পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি? পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি? তোমরা রাখবে পৃথিবীর উচ্চতম মালভূমির নাম হচ্ছে পামির মালভূমি। পামির মালভূমি হচ্ছে পৃথিবীর উচ্চতম মালভূমি। এই পামির মালভূমিকে আমরা বলি হচ্ছে রুফ অফ দ্য ওয়ার্ল্ড। রুফ অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে পামির মালভূমি। এর সঙ্গে সঙ্গে রাখবে এই যে পামির মালভূমি, এটা তাজাকিস্তান, কিরগিজস্তান, আফগানিস্তান এবং চায়না, এই চারটে দেশের মধ্যে রয়েছে, কিন্তু মেনলি রয়েছে তাজাকিস্তানে। মানে বেশিরভাগ পার্টটা, এই মালভূমির বেশিরভাগ পার্টটা তাজাকিস্তানের মধ্যে পড়ে। তো পামির মালভূমিকে আমরা রুফ অফ দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর ছাদ বলে থাকি, এবং এটাই হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি। আর ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে লাদাখের মালভূমি। ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখের মালভূমি। অপশান সিতে রয়েছে। নেক্সট প্রশ্ন, নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কি? নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কি? তোমরা রাখবে নদীর জলপ্রবাহ মাপার এককের নাম হচ্ছে কিউসেক বা কিউমেক। দুটোই হতে পারে, কিউসেক, কিউমেক। এখানে অপশান অনুযায়ী উত্তর হবে অপশান ডি, কিউসেক। কিন্তু অনেক সময় অপশানে কিউমেকও থাকবে। কিউমেক আর কিউসেক দুটোই জলপ্রবাহ মাপার একক। তো অপশান ডি অ্যান্সার। নেক্সট প্রশ্ন, স্যার টমাস লো ভারতে আসেন কার আমলে? স্যার টমাস লো ভারতে আসেন কার আমলে? তোমরা রাখবে স্যার টমাস লো ভারতে এসেছিল মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে। অপশান বি অ্যান্সার হবে। স্যার টমাস লো 1615 সালে ইংল্যান্ডের রাজা কিং জেমস ওয়ানের দূত হিসাবে ভারত এসেছিল। তখন ভারতের সিংহাসনে ছিল হচ্ছে জাহাঙ্গীর। এবং এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে প্রথম ভারত এসেছিল কিন্তু ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স 1608 সালে। তিনিও কিন্তু জাহাঙ্গীরের সময় ভারত এসেছিল। 1608 সালে প্রথম এসেছিল হচ্ছে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স, তখনও জাহাঙ্গীর শাসক ছিল। এবং দ্বিতীয়বার যখন 1615 সালে স্যার টমাস লো ভারতে আসে, তখনও কিন্তু জাহাঙ্গীর ভারতের সিংহাসনে ছিল। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের আত্মা কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের আত্মা কাকে বলা হয়? তো অপশান রয়েছে মৌলিক কর্তব্য, প্রস্তাবনা, সুপ্রিম কোর্ট, মৌলিক অধিকার। মৌলিক কর্তব্য, প্রস্তাবনা, সুপ্রিম কোর্ট, মৌলিক অধিকার। তোমরা রাখবে প্রস্তাবনাকে বলা হয় হচ্ছে ভারতের সংবিধানের আত্মা। অপশান বি অ্যান্সার হবে, প্রস্তাবনা বা প্রিয়াম্বেল। অনেক সময় অপশানে প্রিয়াম্বেলও থাকে। প্রিয়াম্বেল বা প্রস্তাবনা হচ্ছে ভারতের সংবিধানের আত্মা। এর সঙ্গে সঙ্গে যে রাখবে এই যে প্রস্তাবনার যে ধারণাটা, ভারতের সংবিধানে যে প্রস্তাবনা রয়েছে, এই ধারণাটা কিন্তু নেওয়া হয়েছিল আমেরিকার কনস্টিটিউশন থেকে। আমেরিকার কনস্টিটিউশন থেকে ভারতের যে সংবিধানের প্রস্তাবনা, সেই ধারণাটা নেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন, সব লাল হো জায়গা উক্তিটি কার? সব লাল হো জায়গা উক্তিটি কার? বিভিন্ন উক্তি সম্পর্কে বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসে। তো সব লাল হো জায়গা, এই উক্তিটা হচ্ছে রঞ্জিত সিংয়ের। অপশান এ অ্যান্সার হবে। রঞ্জিত সিংয়ের উক্তি হচ্ছে সব লাল হো জায়গা। আর অরবিন্দ ঘোষ বলেছিল, অরবিন্দ ঘোষের একটা গুরুত্বপূর্ণ উক্তি যেটা সম্পর্কে পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে দেশকে ভালোবাসা যদি আমার অপরাধ হয় তবে আমি অপরাধী।
এটা হচ্ছে অরবিন্দ ঘোষের উক্তি। আর ইন্দিরা গান্ধীর উক্তি হচ্ছে গরিবি হটাও। গরিবি হটাও হচ্ছে ইন্দিরা গান্ধীর উক্তি। তো আমার এই চ্যানেলে একটা ভিডিও রয়েছে, সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ উক্তি সম্পর্কে দেওয়া রয়েছে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও এবং খাতায় নোট করে নেবে, সবগুলোই কমপ্লিট হয়ে যাবে যতগুলো পরীক্ষাতে আসে। তো সব লাল হয়ে যায়গা। এই উক্তিটা দিয়েছিল, এই উক্তিটা করেছিল রঞ্জিত সিং। নেক্সট প্রশ্ন, জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন? জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন? তো মনে রাখবে, জয়দেব হচ্ছে রাজা লক্ষণ সেনের সভাপতি ছিল। অপশান বি অ্যান্সার হবে। লক্ষণ সেনের সভাপতি ছিল হচ্ছে কবি জয়দেব। এর সঙ্গে সঙ্গে যে রাখবে, জয়দেবের লেখা একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ সম্পর্কে পরীক্ষাতে আসে, সেটা হলো গীত গোবিন্দ। গীত গোবিন্দ লিখেছিল হচ্ছে জয়দেব, তিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। নেক্সট প্রশ্ন, দাক্ষিণাত্যের মালভূমি কোন শিলায় গঠিত? দাক্ষিণাত্যের মালভূমি কোন শিলায় গঠিত? অপশান রয়েছে চুনাপাথর, ব্যাসাল্ট, কোষ্টি পাথর, গ্রানাইট। চুনাপাথর, ব্যাসাল্ট, কোষ্টি পাথর, গ্রানাইট। তো মনে রাখবে, দাক্ষিণাত্যের মালভূমি হচ্ছে ব্যাসাল্ট শিলায় গঠিত। ব্যাসাল্ট শিলায় গঠিত হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি। অ্যাকচুয়ালি বিদার অনুৎপাতের ফলে তৈরি হয়েছে দাক্ষিণাত্যের মালভূমি। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? ভারতবর্ষের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? খুব ইম্পর্টেন্ট, বহু পরীক্ষাতে আসে। তো মনে রাখবে, ভারতবর্ষের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। অনেকে কিন্তু এটা উত্তর দিয়ে দেবে সাহিত্য একাডেমি, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হবে জ্ঞানপীঠ পুরস্কার। এর সঙ্গে সঙ্গে যে রাখবে, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল 1965 সালে শঙ্কর কুরুপ। শঙ্কর কুরুপ নামে বা শঙ্করা কুরুপ নামে একজন মালয়ালাম পোয়েট, উনি প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল 1965 সালে। এবং বাঙালি নোভেলিস্ট আশাপূর্ণা দেবী, উনি প্রথম মহিলা যিনি এই জ্ঞানপীঠ পুরস্কারটা পেয়েছিল। বাঙালি নোভেলিস্ট আশাপূর্ণা দেবী 1976 সালে অ্যাকচুয়ালি ওই যে জ্ঞানপীঠ পুরস্কার এটা পেয়েছিল। এবং আশাপূর্ণা দেবীর যে নোবেলটার জন্য তিনি পেয়েছিলেন সেটা হচ্ছে প্রথম প্রতিশ্রুতি। এই প্রথম প্রতিশ্রুতি, দ্য ফার্স্ট প্রমিস, এই গ্রন্থের জন্য কিন্তু তিনি এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল। প্রথম প্রতিশ্রুতি, বাংলা বই, ইংরেজিতে করলে হয় ফার্স্ট প্রমিস, দ্য ফার্স্ট প্রমিস, এই গ্রন্থের জন্য 1976 সালে আশাপূর্ণা দেবী একজন বাঙালি নোবেলিস্ট এবং প্রথম মহিলা যিনি এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল। এগুলো মাথায় রাখবে। তাহলে প্রথম যদি বলে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিল, অ্যান্সার হবে হচ্ছে শঙ্করা কুরুপ। আর যদি বলে প্রথম মহিলা কে যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল, তখন অ্যান্সার হবে আশাপূর্ণা দেবী। নেক্সট প্রশ্ন, কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রচলন করেন? কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রচলন করেন? খুব ইম্পর্টেন্ট, বহু পরীক্ষাতে আসে। তো মনে রাখবে, রেশনিং ব্যবস্থা শুরু করেছিল হচ্ছে আলাউদ্দিন খলজি বা খিলজি। আলাউদ্দিন খিলজি রেশনিং ব্যবস্থা শুরু করেছিল। অ্যাকচুয়ালি খলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে জালালউদ্দিন খলজি। তো এই জালালউদ্দিন খলজিকে হত্যা করে আলাউদ্দিন খলজি সিংহাসনে বসেছিল। এখানে দেখো অপশান রয়েছে, অপশান বিতে শেরশাহ সুরি। তো অনেক সময় পরীক্ষাতে আসে, পাট্টা ও কাবুলিয়াত প্রথা কে চালু করেছিল? তখন অ্যান্সার হবে কিন্তু শেরশাহ সুরি। পাট্টা কাবুলিয়াত প্রথা শেরশাহ সুরি চালু করেছিল। এর সঙ্গে সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। এই গ্র্যান্ড ট্যাঙ্ক রোডও কিন্তু শেরশাহ সুরির আমলেই তৈরি হয়েছিল। আর অপশান সিতে রয়েছে মোহাম্মদ বিন তুগলক, যাকে সুলতানি আমলের পাকলা রাজা বলা হয়, অনেকগুলো ভুল কাজ করেছিল। এবং এই মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবান বতুতা ভারত এসেছিল। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবান বতুতা ভারত এসেছিল এবং এটাকে বলা হয় সুলতানি আমলের পাগলা রাজা। নেক্সট প্রশ্ন, ইন্দিরা গান্ধী হত্যার তদন্তের উদ্দেশ্যে কোন কমিটি গঠন করা হয়? ইন্দিরা গান্ধী হত্যার তদন্তের উদ্দেশ্যে কোন কমিটি গঠন করা হয়? ইন্দিরা গান্ধী হত্যার তদন্তের উদ্দেশ্যে কোন কমিটি গঠন করা হয়? তোমরা রাখবে, ইন্দিরা গান্ধী হত্যার তদন্তের জন্য ঠক্কর কমিশন গঠন করা হয়েছিল। ঠক্কর কমিশন, ঠক্কর কমিশন। তো এটা গঠন করা হয়েছিল 1984 সালে, কিন্তু এই কমিটি রিপোর্ট দিয়েছিল 1986 সালে। 1984 সালে গঠন করা হয়েছিল এবং রিপোর্ট দিয়েছিল 1986 সালে। নেক্সট প্রশ্ন, সর্বপ্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? সর্বপ্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? তো মনে রাখবে, সর্বপ্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিল বিশ্বনাথ আনন্দ। বিশ্বনাথ আনন্দ হচ্ছে সর্বপ্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিল 1991 সালে। আশা করি তোমরা জানো যে বিশ্বনাথ আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত। ইনি দাবা খেলার সঙ্গে যুক্ত, দাবা বা চেস খেলার সঙ্গে হচ্ছে বিশ্বনাথ আনন্দ যুক্ত। এবং এর সঙ্গে সঙ্গে মনে রাখবে, এটা কেন ইম্পর্টেন্ট, এর কারণ হচ্ছে এই যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, এর নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর নামটা চেঞ্জ করে রাখা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। এই নামটাও চেঞ্জ হয়েছে, তাই জন্য এটা ইম্পর্টেন্ট। যেহেতু রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নামটা চেঞ্জ করে রাখা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, এই কারণে কিন্তু এই খেলরত্নের সঙ্গে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? খুবই সহজ প্রশ্ন। তোমরা রাখবে,
সৌরজগতের শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন। নেপচুন হচ্ছে সৌরজগতের শীতলতম গ্রহ এবং নেপচুন হচ্ছে সৌরজগতের 8 নম্বর গ্রহ। সহজ কথা, 8 নম্বর গ্রহ এবং সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থিত গ্রহ। সৌরজগতে সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থিত গ্রহ হচ্ছে নেপচুন, সবচেয়ে শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন। এর সঙ্গে সঙ্গে যে রাখবে, এই যে নেপচুন, এই নেপচুনে কিন্তু 14টা উপগ্রহ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ট্রিটন। এটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলবে, ট্রাইটন আর ট্রিটন দুটো কিন্তু আলাদা। ট্রিটন হচ্ছে নেপচুনের উপগ্রহ এবং টোটাল 14টা উপগ্রহ রয়েছে। এছাড়াও যে রাখবে, এই যে নেপচুন নামকরণটা, এটা কিন্তু মানে যে রোমান গড রয়েছে, সমুদ্রের দেবতা, রোমান মাইথোলজি অনুযায়ী যে সমুদ্রের দেবতা রয়েছে, সেই নাম অনুযায়ী এই নেপচুন নামকরণটা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, হর্ষবর্ধনের শাসনকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? হর্ষবর্ধনের শাসনকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? তো মনে রাখবে, হর্ষবর্ধনের শাসনকালে ভারত এসেছিল হচ্ছে হিউয়েন সাং। অপশান অনুযায়ী উত্তর হবে অপশান এ, হিউয়েন সাং। হিউয়েন সাং ভারত এসেছিল হর্ষবর্ধনের আমলে এবং এই হিউয়েন সাং অ্যাকচুয়ালি চীন দেশের একজন লোক। হ্যাঁ, তো চীন থেকে ভারত এসেছিল হিউয়েন সাং। এর সঙ্গে সঙ্গে যে রাখবে, এরা লেখা একটা বই সম্পর্কেও বহু পরীক্ষাতে প্রশ্ন আসে। সিইউ কি? সিইউ কি হচ্ছে এই হিউয়েন সাংয়ের লেখা একটা বই। সিইউ কি, নামটা বারবার মনে রাখো। সিইউ কি, হিউয়েন সাংয়ের লেখা একটা বই, যিনি হর্ষবর্ধনের শাসনকালে ভারত এসেছিল। অপশন বিতে হয়েছে ইবান বতুতা। ইবান বতুতা হচ্ছে মরক্কোর ট্রাভেলার, মরক্কো থেকে এসেছিল এবং তিনি এসেছিল মোহাম্মদ বিন তুগলকের আমলে। নিকোলো কোন্টি হচ্ছে ইতালির পর্যটক। কোন্টি স্পেলিংটা ভুল আছে, কয়েকবার দন্তের নইটা হসি হয়। তো নিকোলো কোন্টি হচ্ছে ইতালির পর্যটক। আর মেগাস্তিনিস হচ্ছে সেলুকাসের দূত। মেগাস্তিনিস, যার লেখা গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে ইন্দিকা। এই বিষয়গুলো যে রাখবে। নিকোলো কোন্টি হচ্ছে ইতালির, মেগাস্তিনিস হচ্ছে গ্রিক দূত, ইবান বতুতা মরক্কো থেকে এসেছিল, মরক্কের লোক, আর হিউয়েন সাং হচ্ছে চীনের লোক। ইবান বতুতা এসেছিল মোহাম্মদ বিন তুগলকের সময়, হিউয়েন সাং এসেছিল হর্ষবর্ধনের সময়। এই বিষয়গুলো জানবে, বহু পরীক্ষাতে প্রশ্ন আসে। আর এই ইবান বতুতার লেখা একটা গুরুত্বপূর্ণ বই হচ্ছে রিহাল্লা। রিহাল্লা বা রিহালা, এটা হচ্ছে ইবান বতুতার লেখা গুরুত্বপূর্ণ বই। আর মেগাস্তিনিসের লেখা গুরুত্বপূর্ণ বই হচ্ছে ইন্দিকা। ইন্দিকা হচ্ছে মেগাস্তিনিসের লেখা। ইবান বতুতার লেখা গ্রন্থ হচ্ছে রিহাল্লা, আর হিউয়েন সাংয়ের লেখা গ্রন্থ হচ্ছে সিইউ কি। এই এতগুলো বিষয় জানতে হবে, এখান থেকে প্রশ্ন বহুবার আসে ঘুরিয়ে ফিরিয়ে। রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারে? রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্য মনোনীত করতে পারে? এটা যতদূর সম্ভব আগের কোনো একটা সেটে ছিল, তো আমি কয়েকটা পুরনো কোশ্চেনও দিয়ে দিই। কারণ হচ্ছে তোমাদের যাতে মনে আছে কিনা সেটা তোমরা বুঝতে পারো, যে আগে যে ক্লাসটা হয়েছে তার বিষয়টা মনে আছে কিনা। তোমরা রাখবে, রাষ্ট্রপতি রাজ্যসভার 12 জন সদস্যকে মনোনীত করতে পারে। অ্যান্সার হবে অপশান বি, 12 জন সদস্য। তোমরা রাখবে, এই যে 12 জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করে, তারা মেনলি আর্টস, লিটারেচার, সায়েন্স বা সোশ্যাল সার্ভিস এই ক্ষেত্রগুলোতে কোনো বিশেষ অবদান রেখেছে, সেই কারণে এদেরকে নিয়োগ করা হয় রাজ্যসভার সদস্য হিসাবে। যেমন সচিন তেন্ডুলকার রাজ্যসভার সদস্য হয়েছিল, উনি তো কোথাও ইলেকশনে দাঁড়ায়নি। নেক্সট প্রশ্ন, ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো মনে রাখবে, ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিওনে অবস্থিত। অ্যান্সার হবে, উত্তর হবে অপশন অনুযায়ী উত্তর হবে বি, ফ্রান্স। ফ্রান্সে অ্যাকচুয়ালি ফ্রান্সের লিওন, LYON, ফ্রান্সের লিওনে অবস্থিত হচ্ছে ইন্টারপোলের সদর দপ্তর। এই ইন্টারপোলের পুরো নাম হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন হচ্ছে ইন্টারপোলের পুরো নাম। এবং এই ইন্টারপোলের মেম্বার হচ্ছে 190টা দেশ। 190টা দেশ এই ইন্টারপোলের মেম্বার, এবং এটা পৃথিবীর সবচেয়ে বড় পুলিশ অর্গানাইজেশন। ইন্টারপোল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, পৃথিবীর সবচেয়ে বড় পুলিশ অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার ফ্রান্সে অবস্থিত, ফ্রান্সের লিওনে অবস্থিত, যার মেম্বার 190টা। এই বিষয়গুলো যে রাখবে, পরীক্ষায় আসে। নেক্সট প্রশ্ন, মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেন? মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেন? পুলিশের পরীক্ষায় বারবার এসেছে এটা, তো মনে রাখবে, মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপন করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। এই প্রশ্নের উত্তর অনেকেই ভুল দেবে, বেশিরভাগ জন এটা সত্যজিৎ রায় অ্যান্সার করে দেবে, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে যে প্রশ্নগুলো রয়েছে তার বেশিরভাগটাই কিন্তু পুলিশের বিভিন্ন পরীক্ষাতে এসেছে, এবং আর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অন্যান্য পরীক্ষাতে এসেছে, পুলিশের পরীক্ষাতে আসেনি। তো মনে রাখবে, এখন পরীক্ষার লেভেল ধীরে ধীরে অনেক হাই হচ্ছে, প্রশ্ন অনেক ঘুরিয়ে ফিরে আসছে, তো তাই জন্য কিছু একটু ভালো কোয়ালিটির প্রশ্ন সলভ করতে হয়, সবসময় প্রিভিয়াস ইয়ার প্রশ্নতে হয় না। নেক্সট প্রশ্ন, PN ঠাকুর কার ছদ্মনাম? PN ঠাকুর কার ছদ্মনাম? তো মনে রাখবে, PN ঠাকুর হচ্ছে রাসবিহারী বসুর ছদ্মনাম। রাসবিহারী বসুর ছদ্মনাম হচ্ছে PN ঠাকুর। এবং এর সঙ্গে সঙ্গে দেখো রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর এবং গগনেন্দ্রনাথ ঠাকুর। এরা দুজনেই কিন্তু অ্যাকচুয়ালি চিত্রশিল্পী হিসাবে বিখ্যাত। গগনেন্দ্রনাথ ঠাকুর অনেক ব্যঙ্গচিত্র আঁকতেন, অ্যাকচুয়ালি ইতিহাসে ব্যঙ্গচিত্র আঁকার জন্য এই গগনেন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত।
আর অবনীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্বপূর্ণ একটা চিত্র হচ্ছে ভারত মাতা, যেটা উনি ওই বঙ্গভঙ্গর সময়ে 1905 সালে ছবিটা এঁকেছিলেন, ভারত মাতা চিত্র। এবং ভারত মাতা চিত্রর প্রথম নাম ছিল বঙ্গমাতা, পরবর্তীকালে নাম চেঞ্জ করে ভারত মাতা রাখা হয়েছিল। পরীক্ষায় কিন্তু এইসব প্রশ্নগুলো আসে। এবং ভারত মাতার হাতে কী কী রয়েছে এগুলো ছোটো ক্লাসের আসে। তো তাহলে কী হলো না, PN ঠাকুর হচ্ছে রাসবিহারী বসুর ছদ্মনাম। গগনেন্দ্রনাথ ঠাকুর এবং অবনীন্দ্রনাথ ঠাকুর এ দুজন হচ্ছে চিত্রশিল্পের জন্য বিখ্যাত। গগনেন্দ্রনাথ ঠাকুর মেনলি ব্যঙ্গচিত্র আঁকতেন, আর অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি গুরুত্বপূর্ণ চিত্র হচ্ছে ভারত মাতা চিত্র, যেটা উনি বঙ্গভঙ্গের সময় এঁকেছিল। তাই জন্য প্রথমে নাম ছিল বঙ্গমাতা, পরবর্তীকালে নাম চেঞ্জ করে রাখা হয়েছিল হচ্ছে ভারত মাতা। ভারত মাতার 4টি হাতে 4টি জিনিস কিন্তু রয়েছে, আশা করি তোমরা ছোটো ক্লাসে পড়েছো। জপের মালা, ধানের শীষ, গীতা, শ্বেতবস্ত্র, এগুলো কিন্তু ভারত মাতার হাতে রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি? এখানে দেখো বলছে সেনা সম্মান, দেখবে সেনা সম্মান বা অন্য কিছু আছে কিনা। তো ভারতের সর্বোচ্চ সেনা সম্মান হচ্ছে পরমবীর চক্র, অপশান সি অ্যান্সার হবে। পরমবীর চক্র হচ্ছে ভারতের সর্বোচ্চ সেনা সম্মান। এর সঙ্গে সঙ্গে যে রাখবে, প্রথম এই পরমবীর চক্র দেওয়া হয়েছিল 3 নভেম্বর 1947 সালে সোমনাথ শর্মা বলে একজন মেজর, মেজর সোমনাথ শর্মা, ওনাকে 3 নভেম্বর 1947 সালে প্রথম পরমবীর চক্র দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি এটা পোস্টহুমাসলি দেওয়া হয়েছিল, এই যে প্রথম দেওয়া হয়েছিল পোস্টহুমাসলি, মানে মৃত্যুর পরে দেওয়া হয়েছিল। এবং 2021 সালে পরমবীর চক্র পেয়েছিল হচ্ছে ক্যাপ্টেন বিক্রম বাত্রা, জম্মু কাশ্মীর রাইফেলের একজন মেম্বার। ক্যাপ্টেন বিক্রম বাত্রা, ওনাকে 2021 সালে পরমবীর চক্র পুরস্কার দেওয়া হয়েছিল। এবং পরমবীর চক্র পুরস্কার হচ্ছে ভারতের সর্বোচ্চ সেনা সম্মান, এগুলো যে রাখবে। 2021 সালে কাকে দেওয়া হয়েছিল তো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই চলে আসবে। আর প্রথম কাকে দেওয়া হয়েছিল সেটা স্ট্র্যাটেজিকের মধ্যে চলে আসবে। সোমনাথ শর্মাকে প্রথম দেওয়া হয়েছিল, মেজর সোমনাথ শর্মা, 1947 সালে 3 নভেম্বর দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তোমরা রাখবে, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। দোদাবেতা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা হচ্ছে 2637 মিটার। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতার উচ্চতা হচ্ছে 2637 মিটার। এর সঙ্গে সঙ্গে যেটা জানবে সেটা হচ্ছে গুরু শিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। বহু পরীক্ষাতে আসে যে গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, তার জবাব হচ্ছে গুরু শিখর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এগুলো যে রাখবে, বহু পরীক্ষাতে ঘুরে ফিরে প্রশ্ন আসে। আর সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট প্রশ্ন, বয়কটের আহ্বান সর্বপ্রথম কে জানান? বয়কটের আহ্বান সর্বপ্রথম কে জানান? তোমরা রাখবে, বয়কটের আহ্বান সর্বপ্রথম জানিয়েছিল হচ্ছে কৃষ্ণকুমার মিত্র। কৃষ্ণকুমার মিত্র সঞ্জীবনী পত্রিকাতে এই বয়কটের আহ্বান প্রথম জানিয়েছিল। বহু পরীক্ষাতে প্রশ্ন আসে এটা, WBCSও এই প্রশ্ন এসেছে। কৃষ্ণকুমার মিত্র সঞ্জীবনী পত্রিকাতে প্রথম বয়কটের কথা বলেছিল। নেক্সট প্রশ্ন, আকাশ কী ধরনের ক্ষেপণাস্ত্র? আকাশ কী ধরনের ক্ষেপণাস্ত্র? তোমরা রাখবে, আকাশ হচ্ছে ভূমি থেকে আকাশে এই ক্ষেপণাস্ত্র নির্মাণ করা। এটাকে ইংলিশে বলা হয় সারফেস টু এয়ার, এটা মাথায় রাখবে। আকাশ হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল, মানে ভূমি থেকে আকাশে, মানে আকাশ নাম ভূমি থেকে আকাশে, মানে সহজ কথায় ভূমিতে এটা দাঁড় করানো থাকে। এই ক্ষেপণাস্ত্রটা উপরে কোনো টার্গেটকে মারতে পারে এই ক্ষেপণাস্ত্র, তাই জন্য এটাকে বলা হয় ভূমি থেকে আকাশ বা সারফেস টু এয়ার মিসাইল। এবং এই যে আকাশ মিসাইল সিস্টেম এটা তৈরি করেছে কিন্তু DRDO, মানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। DRDO তৈরি করেছে এই আকাশ মিসাইলটা, এবং উৎপাদন করেছে কিন্তু ভারত ডায়নামিক লিমিটেড। অ্যাকচুয়ালি DRDO রিসার্চ করে, নতুন নতুন জিনিস তৈরি করে এবং প্রডিউস করে অন্য কোনো কোম্পানি, তো সেটা তৈরি করেছে ভারত ডায়নামিক লিমিটেড। এবং এই মিসাইল সিস্টেমটা ডেভেলপ করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO। এটা অ্যাকচুয়ালি সারফেস টু এয়ার মিসাইল। নেক্সট প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো মনে রাখবে, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে ব্রাজিলসে অবস্থিত ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর। এর সঙ্গে সঙ্গে রাখবে, এই ব্রাজিলস হচ্ছে বেলজিয়ামের ক্যাপিটাল। এর সঙ্গে সঙ্গে রাখবে, এই যে ইউরোপিয়ান ইউনিয়ন এটা 1993 সালে 1 নভেম্বর তৈরি করা হয়েছিল। 1 নভেম্বর 1993 সালে এই ইউরোপিয়ান ইউনিয়ন বা গঠন করা হয়েছিল। এবং এর ফাউন্ডিং মেম্বার হচ্ছে জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ। জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, এই 6টা রাষ্ট্র হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের ফাউন্ডার। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, 4টে অপশান থাকবে, তার মধ্যে বলবে কোনটি ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য নয়। তো তখন এখানের যে 6টা নাম বলছি, জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, এই 6টা নামের মধ্যে 3টে নাম দিয়ে দেবে আর একটা নাম দেবে অন্য, দিয়ে বলবে যে কোনটি ইউরোপীয় ইউনিয়নের
প্রতিষ্ঠাতা সদস্য নয়, তো মনে রাখবে। আবার বলে দিচ্ছি, জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, বেলজিয়াম, লাক্সেমবার্গ, এই কটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য। তো আজকে এই পর্যন্তই, পরের দিন আরও একটা এরকম ভিডিও আপলোড করে দেবো। আশা করি এই ভিডিও সিরিজ থেকে তোমরা উপকৃত হবে। ধন্যবাদ।